ঢাকাতে আখির লাশ পাঠানো হলো ফরেনসিক টেস্টের জন্য। তা মুস্তাকিন চেয়েছিল না। সে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেলে পাঠাতে চাইছিল, ব্যবস্থাও করেছিল। সিনিয়র ইনচার্জ রাজি হননি। আখির মা মুস্তাকিনের হাত ধরে কান্নাকাটি করেছিলেন। আমার মেয়েটার শরীরটারে আর কোনো শুয়োরের হাতে দিস না বাপ, আমারে মা মনে কইরা আমার কথা রাখ, আমার বিচার লাগবো না, আমার আখির দেহটারে দে বাড়ি নিয়ে যাই। এ কথা ফেলার মতো নয়, অথচ অপুর মহল হুট করে সিদ্ধান্ত বদলেছে। এসব নতুন নয় এই লাইনে, তবে এর শেষ অবধি যেতে হলে তাকে সজাগ থাকতে হবে প্রতি পদে। রাত ৮টায় ডিআইজি স্যারের সাথে কথা বলে কার্যালয় থেকে বের হলো। টিমের সকলেরই খুব খাটুনি হবে এই মামলায়। এখানে কোথাও না কোথাও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে রাজনৈতিক বিষয়াদি আর সমাজের উঁচু পর্যায়ের পদ্ধতিগত বলপ্রয়োগ, যার ঘাপলা খুলতে বেশ বেগ পেতে হবে তাদের। রাস্তা পার হবার জন্য দাঁড়ালো। ফোন বাজছে। ফোন জিনিসটা নেহাত বিরক্তিকর, বিশেষ করে যখন রিং হয়। মায়ের কল। এখন পুরো দিনের ফিরিস্তি চাইবে, খাওয়া, গোসল, শরীরের যত্ন, বাড়ি ফেরার তারিখ। কল রিসিভ করল না। ক্লান্ত শরীর, ফ্ল্যাটে ফিরে গোসল দিয়ে এরপর নিজেই একবার কল করে নেবে। বিকেলে থানায় কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারি এসেছিলেন। মুস্তাকিন গিয়েছিল সেখানে। মুস্তাকিন জেরা করার স্বরে প্রশ্ন করল, আপনি ভিকটিমের পরিবারকে জায়গা থেকে উচ্ছেদ করতে চাইলেন, এরপর তারা গেল না, তার মেয়ের সঙ্গে এমন কিছু ঘটল, সন্দেহ যদি আপনার উপর যায় তা নিয়ে বক্তব্য কি আপনার? হুমায়ুন পাটোয়ারি হাস্যোজ্জ্বল কণ্ঠে জবাব দিলেন, উচ্ছেদ করা কোনো কঠিন কাজ না মুস্তাকিন, আর এমনও নয় তা আমি পারতাম না, তাই এরকম একটা সহজ ব্যাপারে তার সঙ্গে এমন খারাপ কিছু করার প্রশ্নও ওঠে না। তারা সময় চাইছে, আমি দিয়েছি, না উঠলে উঠায় দিতাম, যেহেতু এটা আমার কাজ। কিন্তু তাই বলে এমন কিছু? মুস্তাকিন ঠোঁট উল্টে ধীরে ঘাড় ঝাঁকালো। আপনার প্রতিপক্ষ দলকে? হুমায়ুন পাটোয়ারি পান খাওয়া দাঁত বের করে চমৎকার হাসলেন। সহজ হিসাব, আগেরবার যে মেম্বার ছিল এই এলাকার সে, আর এইবার যেহেতু আমি বা হামজা মেয়র পদপ্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়াবো, তাইলে বর্তমান মেয়র সাহেবও বলা চলে আমার বিরোধী। সে কিন্তু আবার আমার বেআইয়ের ভাই লাগে। মুস্তাকিন আসলে বুঝতে পারছে না এই কথার উপর ভিত্তি করে তার এই দুটো লোককে সন্দেহের তালিকায় রাখা উচিত কিনা। হুমায়ুন পাটোয়ারি যা বোঝাতে চেয়েছে তা হলো তারা হুমায়ুন পাটোয়ারিকে বদনাম করার জন্য আখির সাথে এই বিভৎস খেলায় মত্ত হতে পারে। আর কি কোনো সাসপেক্ট থাকতে পারে না এই খুনের দায়ে? আখির পরিবারের সাথে একটা বিশদ আলোচনা দরকার। হতে পারে আরও কেউ কোনো সাহায্য করতে পারবে। কোমর বেঁধে নামতে হবে। তার আগে ল্যাব টেস্টের রিপোর্ট চাই। আরও জিজ্ঞাসাবাদ করতে তথ্য প্রয়োজন, যেটা ফরেনসিক টেস্টের পর আসবে। দুবার দুপাশে মাথাটা ঝাঁকি দিল। গাড়ি চালাচ্ছে সহকারী মাহমুদ। হোটেল দেখে তাকে বলল, গাড়ি থামান। মাহমুদ গাড়ি থামাল। মুস্তাকিন নেমে গিয়ে হালকা পাতলা কিছু খাবার কিনে নিল। ফ্ল্যাটে রান্না করার চাচিটা দুদিন হলো আসে না। এখন মুস্তাকিনের রান্না করার এনার্জি নেই। গেটে দেলোয়ার বলল, স্যার, তোমার তো চিঠি আইছে গো। দেলোয়ার দুষ্টু হাসছে। মুস্তাকিনও হেসে ফেলল। চিঠি শুধু প্রেমিকার কাছ থেকে আসে না। আজকাল প্রেম চিঠিতে হয় না। উন্নত দুনিয়ার প্রেম হয় উন্নত উপায়, উন্নত ডিভাইসের মাধ্যমে হয়। হতে পারে দেখ, এটা আমার মৃত্যুর পরোয়ানা পাঠিয়েছে কোনো এক শুভাকাঙ্ক্ষী, ভালোবেসে। দেলোয়ার দাঁত বের করে হেসে বলল, তোমারে আর কেডা মারার সাহস তোরব? যত বড় একখান পিস্তল প্যান্টের ভিতর নিয়ে ঘোড়ো। মুস্তাকিন হাসতে হাসতে বলল, প্যান্টের ভিতর পিস্তল, তাও আবার অত বড়? তুই রাইফেল আর পিস্তলকে গুলিয়ে ফেলছিস মনে হচ্ছে, আর প্যান্টের ভিতর পিস্তল রাখে কেমনে, কোথায় রাখে? মুস্তাকিনের বলার ভঙ্গি দেখে হো হো করে হেসে উঠল এবার দেলোয়ার। মুস্তাকিন ঢুকে গেল ফ্ল্যাটে। দরজা লাগিয়ে খাবার টেবিলের ওপর রেখে চিঠি নিয়ে বসল। চিঠিটা রেখে দিল পরিত্যক্ত হালে। বিশেষ আগ্রহ আসছে না তা নিয়ে। সে জানে কার চিঠি। ফ্রেশ হয়ে এসে খোলার কথা ভেবে আবার কি মনে করে দায়সারা হাতে চিঠিটা খুলল। বেনামি চিঠি। কি জানি, পরিচয় দাও তুমি নিজের। ও হ্যাঁ, সৈয়দ মুস্তাকিন মহান, ইনভেস্টিগেটর অফ পিবিআই ডিপার্টমেন্ট না? কেস থেকে সরে যাও অফিসার। তুমিও ভালো থাকো আর আমরাও, নয়তো তোমার এক পিস্তল কতক্ষণ কতভাবে রক্ষা করতে পারবে তোমার জান। যা করতেছ তা জানের সদা, হাতে তো পড়বারই। আর যদি সেরকম ইচ্ছা থাকে তাইলে তোমার রুহের জন্য মঙ্গল আর মরার পরে বেহেশত কামনা করি। মুস্তাকিন চিরকুটটা হাতে মোড়ে ময়লার ঝুড়িতে ফেলল। শার্ট খুলে সোফাতে ছুড়ল। আরও মাথায় চেপে বসাচ্ছে এরা কেসটা। এতক্ষণ তাও ঘুম ঘুম পাচ্ছিল একটু ক্লান্তিতে। মোড়ের উপর রিকশা থামিয়ে দিল রিকশাওয়ালা। অন্তু বলল, আর একটু এগিয়ে যাবেন না? রিকশাওয়ালা বিরক্তির সাথে বলল, না আপা, রাস্তা খারাপ, চাকা আটকে যায়, এইটুকুন পায়ে যান। রাস্তাটা ভাঙা, কদিন আগের বৃষ্টিতে
পিচ ক্ষয়ে নিচু হয়ে যাওয়া স্থানগুলোতে পানি জমেছে। সামনেই ক্লাবঘর, বাইরের দেয়ালে সেটে রাখা বিভিন্ন রাজনৈতিক পোস্টার, রং বেরঙের কালিতে রাজনৈতিক সংগঠনের নাম ধাম লেখা সব। সামনে রাস্তার ওপারে চায়ের দোকানপাট, ক্লাবঘরের সামনে লাল চেয়ার পাতা অনেকগুলো, বাঁশের স্ট্যান্ডের উপর ক্যারাম বোর্ড রাখা। চেয়ারে দু একজন বসে পা দোলাচ্ছে, সিগারেট টানছে, কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছে। রাস্তার করুণ দশা। কাউন্সিলরের ক্লাবঘরের সামনের রাস্তার এই হাল, অথচ সেই কাউন্সিলর আগামীতে মেয়র পদের প্রার্থী হয়ে বিভিন্ন সম্মেলনে কত কি করে দেবার অঙ্গীকার দিচ্ছেন জনতাদের। আজকালের মাঝে একটা বিশাল সম্মেলন আছে প্রাইমারি স্কুলের মাঠে। সেখানে নিশ্চয়ই হামজা, জয়, জম্পেশ একটা করে বক্তব্য রাখবে। এদের জিহ্বা কয়টা, আর বিবেক এবং লজ্জাই বা কোন ভেরিওয়ালার কাছে বিক্রি করে বাদাম কিনে খেয়েছে? ভাবতে ভাবতে কাঁদায় এক পা গেড়ে গেল অন্তুর। ক্লাবঘরের দিকে তাকালো না, থুতনি বুকে ঠেকিয়ে হেঁটে পার হলো। কালো বোরকা ও কালো ওড়নার নেকাবে মুখ ঢাকা তার। ক্লাবঘরের পাশেই সালমা খালার ছোট বাড়িটা। টিনের গেটে আঙুলের টোকায় ২-৩ বার শব্দ করল। কিছুটা দেরি করে চাঁদনি গেট খুলে দিল। অন্তু শান্ত গলায় বলল, ভয় পাবেন না ভাবি, আমি খালার ভার্সিটির এক ছাত্রী। চাঁদনি নির্লিপ্ত মুখে একপাশে সরে দাঁড়িয়ে ভেতরে আসার ইশারা করল। টিনের চাল, টিনের বেড়া, তার সামনে একটা ইটের গাঁথনিতে তোলা ঘর। মেঝে হয়নি, ওপরে শুধু টিনের ছাদ লাগানো হয়েছে। নিচের মেঝে কাঁচা, জানালা দরজাও লাগানো হয়নি। চাঁদনি অন্তুকে নিয়ে গিয়ে ঘরে বসালো। পাশের ঘরে সালমা খালা নামাজে বসে কাঁদছেন, করুণ কান্না। অন্তুর বুক ভার হয়ে এলো। চাঁদনি নাস্তা আনতে উদ্যত হলে অন্তু বাধা দিয়ে বলল, ভাবি প্লিজ, কোনো আনুষ্ঠানিকতা দেখিয়ে আমায় ছোট করবেন না। আপনি বসুন, 2 মিনিট কথা বলি, সব মিটলে একদিন এসে নাস্তা করে যাব। চাঁদনি মানতে চায় না। অন্তু জোর করে বসালো। জীর্ণ একটা সালোয়ার কামিজ পরনে চাঁদনির, চুলের বেনি উস্কো খুস্কো, মুখে মলিনতার ঝাপ। দেখতে চরম সুন্দরী চাঁদনি, কালি পরা ডাগর ডাগর চোখ, আর তা যেন রহস্যময়। চাঁদনি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, নাম কি তোমার? অন্তু নিচু স্বরে বলল, অন্তু বলে ডাকে সকলে। চাঁদনি একটু হেসে বলল, আমিও তাহলে তাই বলে ডাকব। হাসিটা অদ্ভুত আর সুন্দর। অন্তু আফসোসের সুরে বলল, যদি আগেই চলে যেতেন এখান থেকে, তাহলে হয়তো আখিরে এই হাল হতো না বোধহয়। মলিন হাসল চাঁদনি প্রত্যুত্তরে। বহুত দিন থেকেই ক্লাবের ছেলেদের নজরে পড়ছিল আখি। আখিরে খুব জ্বালাতো ওরা। যাওয়া আসার সময় আজেবাজে কথা বলতো। একবার ক্লাবের একজন বাড়িতে আসছিল তার কোনো বড় ভাইয়ের সাথে, আখির কুপ্রস্তাব নিয়ে। আম্বাতারে একটা থাপ্পড়ও দিছিল। অন্তুর জিজ্ঞেস করতে ইচ্ছে করল, সেই বড় ভাইটা কি জয় আমির? আপনার কি সন্দেহ হয় না জয়ের ওপর? করল না প্রশ্নটা। অন্তু আবারও জানতে চাইল, আপনি যে টাকা ফেরত দিতে গেছেন মেম্বার সাহেবকে, তা দিয়ে অন্য কোথাও তো জায়গা কিনে চলে যেতে পারতেন। চাঁদনি হাসল আবার। কেমন যেন দেখাচ্ছিল চাঁদনির হাসি। তুমি ঘটনা লোকমুখে শুনছ তাই না? অন্তু জবাব দিল না। চাঁদনি বলল, পুরাটা আর আসলটা শোনো নাই। অন্তু আগ্রহ নিয়ে বলল, এখন শুনি, আপনি বলুন। অন্তুর চাঁদনিকে ভীষণ অন্যরকম লাগছিল। চাঁদনি বিছানার ওপরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়গুলো ভাঁজ করতে করতে বলল, আমি বাপের বাড়ির পাওনা জায়গা আর বিয়ের গয়না বেচে আমার ভাইরের সাথে নিয়ে মেম্বারের কাছে গেছিলাম টাকা ফেরত দিতে। অন্তু অবাক হয়ে জিজ্ঞেস করল, তারা নিল না? চাঁদনি ধীর গলায় বলল, টাকাগুলা দেখল আর মেম্বার সাহেব বলল, আচ্ছা, টাকা যখন জোগাড় করছো নেওয়া যাবে, আমি ওই হিন্দু লোকটার সাথে কথা বলে দেখি। অন্তুর ঊর্ধ্বশ্বাসে বলল, এরপর? অন্যমনস্ক হলো চাঁদনি। যেভাবে বলছিল আমরা নিশ্চিত ছিলাম টাকা নিবে, জায়গা ফেরত পাব। অন্তু অধীর হয়ে বলল, নিল কি সেই টাকা? চাঁদনি খুব মনোযোগ দিয়ে কাপড় ভাঁজ করতে করতে বলল, সেই রাতে বাড়িতে লুট হলো, বলেই হাসল। কি যে অদ্ভুত নির্লিপ্ত শুনতে লাগলো চাঁদনির কথাটা। কপাল কুঁচকে ফেলল অন্তু। চেনেননি তাদের? চাঁদনি হাসি মুখে কাপড়গুলো একপাশে রেখে বলল, তুমি কখনো ডাকাতি দেখনি না? অন্তু কাঁপা গলায় বলল, না, দেখিনি। চাঁদনি নির্লিপ্ত স্বরে বলল, ওরা মুখোশ পড়েছিল, আর চিনলেই বাকি। যাবার সময় অস্ত্র দেখায় খুব ভালো করে সাবধান করে গেল, আর আমরা সাবধান হয়ে গেলাম। একবার সাবধান না হয়ে হারায় গেছে একটা। অন্তু বুঝল না শেষ কথাটা। চাঁদনি কি আখির মেজ ভাইয়ের কথা বলছে, যে ক্যান্সারে মারা গেছে? এখানেও এক রহস্য রইল। চেয়ে রইল ক্ষণকাল চাঁদনির নির্বিকার মুখটার দিকে। অসীম ধৈর্য আর বুঝ মেয়েটির।
এমন নিম্নবিত্ত পরিবারে এত শীতল মস্তিষ্কের একটা বউ, তার চোখের চাহনি, কথা বলার ধরন, মুখের ভঙ্গিমা সবই যেন অসাধারণ, একটুও সাধারণ নয়। সেদিন শাশুড়িকে যেভাবে বুকে জড়িয়ে থামাচ্ছিল সে এক বিরল দৃশ্য। আজও কেমন অনড় শক্তিময়ী লাগছে এই মেয়েটাকে। প্রথম সাক্ষাতে কেমন নির্দ্বিধায় কথা বলছে ওর সঙ্গে, একটুও ইতস্তত বা অপ্রস্তুত নয় যেন। মার্জিয়া কি এমন হতে পারত না? অন্তু জিজ্ঞেস করল, আপনি পড়ালেখা জানেন? চাঁদনি শান্ত গলায় বলল, এসএসসি পাশ করছিলাম। মুখ খুললে না তুমি? দেখলাম না তো তোমায়। অন্তু নেকাবটা খুলল অল্প একটু। বেজায় মায়াবতী দেখতে অন্তু। সবচেয়ে বেশি মায়া লেপটে আছে ঘন পাপড়িওয়ালা চোখে। চোখের মণি কুচকুচে কালো, তাতে মুক্ত দানার ন্যায় ভাসছে আলোর প্রতিসরিত বিন্দুরেখা। এক দেখায় আটকে যাওয়ার মতো সুন্দর মেয়েটা। কালো নেকাবের প্রান্ত এসে ঠেকেছে ফর্সা কপালটার উপর। থুতনিটুকুও বেরোয়নি। কালো পর্দার আবরণের ভেদে ঝিরঝিরে মোহময়ী চেহারা। চাঁদনি মুগ্ধ হয়ে বলল, খুব সুন্দর তুমি। অন্তু হেসে বলল, আপনার কাছে হেরে যাব। দুজনেই হাসল। গেটে শব্দ হল। অন্তু দ্রুত মুখে নেকাব পরে নিল। সোহেল ঘরের দরজায় এসে থেমে গেল। তার চোখে মুখে কৌতূহল। অন্তু সোহেলের অপ্রস্তুত অবস্থা বিখে নিজেই সহজভাবে বলল, ভাই, আমি অন্তু, ভার্সিটিতে পড়ি। ভাবির সঙ্গে এমনিই দেখা করতে এসেছিলাম, আপনি ভেতরে আসুন। সোহেল মাথা নেল বাধা দেবার মতো করে বলল, বসো তুমি, কথা ক, আমি পরে আসব, বসো বসো। অন্তুর ভালো লাগছিল এই বাড়িতে। সে উঠে দাঁড়িয়ে বলল, আপনি আসুন, আমি বেরিয়েই যাচ্ছিলাম। অন্তু গিয়ে কান্নারতা অভাগী মায়ের পাশে মেঝেতে বসে পড়ল। অন্তু নিচু স্বরে জিজ্ঞেস করল, চেনেন আমায়? চিনলেন সালমা অন্তুকে। ভার্সিটিতে কমন রুমে দেখেছেন বহুবার। অন্তু দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি এভাবে কাঁদছেন কেন? ক্লাব ঘরেও পৌঁছাচ্ছে নিশ্চয়ই আপনার কান্নার স্বর। পাইশাচিক আনন্দ দিচ্ছে ওদের আপনার এই আর্তনাদ। নিজের দুর্বলতা অন্তত শত্রুর কাছে প্রকাশ করতে নেই। মুখে হাত চেপে কেঁদে উঠলেন সালমা। অন্তু বলল, যখন কেউ কষ্ট দেওয়ার লক্ষ্যে কষ্ট দেয়, তখন একদম উচিত নয় কষ্ট পাওয়াটা তাদের দেখানো। হয় সেই পরিমাণ সেইভাবে ফিরিয়ে দিতে হয়, অথবা চুপ থাকতে হয়, অন্তত তাদের সামনে। সালমা খালা অন্তুর এই ভারী কথা বুঝলেন কি না কে জানে। সালমা আর্তস্বরে বললেন, কিন্তু ওরা তো করে নাই কিছু অন্তু। অন্তু বিষণ্ণ গলায় বলল, নিজেকে সান্ত্বনা দিচ্ছেন। সালমা কান্না সামলালেন, এরপর আতঙ্কিত হয়ে বললেন, ওরা কিচ্ছু করে নাই অন্তু, কেনা করছে আল্লাহ মাবুদ জানে। ওই পুলিশরা আমার বেটির লাশ দিতেছে না কেন? আবার কই নিয়ে গেছে আমার বেটিরে? আমার বিচার লাগব না। ওরা রাজনীতি করে, শক্তিশালী সব। আমার বিচার লাগব না, কিচ্ছু লাগব না আমার। আমি চলে যাব এখান থেকে, বহুত দূরে যাব। আমার মেয়েটারে ওই পুলিশ আবার জানি কই নিয়ে গেছে। অন্তু তীক্ষ্ণ স্বরে বলল, কারা রাজনীতি করে? এই তো বললেন ওরা কিছু করেনি। তার মনে হল সে বোধহয় টেনে হিঁচড়েই জয়কে এসবের পেছনে দাঁড় করাতে চাইছে। তার সঙ্গে সেদিন খারাপ আচরণ করেছিল বলে জয় বারবার অপরাধীর জায়গায় নজর আসছে, কিন্তু এটা ঠিক না। ভেতরের উকিল মস্তিষ্কটা ধমকালো অন্তুকে। ক্লাব ঘর পার হওয়ার সময় আর চোখে তাকালো সেদিকে। বুকে একটা চাপা উত্তেজনা কাজ করছে। তাকে চিনে ফেলার মতো কেউ যদি এখন ক্লাবে থাকে, কোনো তামাশা না হয়ে যায় এখন। যদি জয় দেখে ফেলে? ক্লাব ঘরের সামনে বোরোর পোস্টারে কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারির ছবি টাঙানো, পাশেই আরেক পোস্টারে তার ছেলে হামজার ছবি। এবার ক্যারাম বোর্ডের সামনে ছেলেরা দাঁড়িয়ে আছে, এটা আর চোখে নজরে এলো, আর ভুলেও তাকালো না সেদিকে। সন্ধ্যার বেশি বাকি নেই। দুনিয়াতে সর্বোচ্চ জঘন্য শব্দের মধ্যে সেরা জঘন্য শব্দ হল অ্যালার্মের শব্দ। ঘুম ভাঙল জয়ের। ফোনের অ্যালার্ম তখনও বাজছে। উপুর হয়েছিল, চিত হয়ে বকল, স্যাটা ভাঙা অ্যালার্ম ঘড়ি, বালটা বাজতেই আছে। সম্বন্ধীর ছেলে ভড়ি আমার, আমি উঠছি হে, এবার অফ যা। ঘড়িটাকে ভাঙতে পারলে ভালো লাগতো, ভাঙল না। টাকার ঘা কলি যায়। মুখে চোখে পানি দিয়ে আসার পরেও ঝিমুনিটা ছাড়ছিল না। প্রথমে ঝুড়িতে, পরে এক একে সম্ভাব্য সকল আসবাবে কাঙ্ক্ষিত শার্টটা খুঁজল, পেল না। চিৎকার করতে করতে বেরিয়ে এলো ঘর থেকে, মামি, ও শতালনানির মেয়ে। কাজের মহিলাকে জিজ্ঞেস করল, সেই শালির চেংড়ি কই? শাহানা বেরিয়ে এসে বিরক্ত হয়ে বললেন, কি সমস্যা? ষাঁড়ের মতো গলা ফাটতেছিস কেন? এই বাড়ির বেটা ছেলেদের জন্মগত বদরোগেই।
জয় দাঁত খিচিয়ে বলল, আমার শার্ট ধোয়া হয়নি কোন সুখে, কার বালটা পরব আমি এখন? শাহানা তাকে ধমক দিয়ে বললেন, তোর শার্টের খুব আকাল হয়েছে, আলমারি খুললে ছোটখাটো একটা শার্টের গোডাউনের খোঁজ পাওয়া যাবে, বাঁদর। সব সময় তোমার শার্টের পেছনেই তো দৌড়াই আমি, আর কোনো কাজ নেই বাড়িতে, অন্যটা পরে বেরো হয়ে যেত না? জয় মুখ খুলতে গিয়েও নিয়ন্ত্রণ করল নিজেকে। তার মুখ খুললে বকা ছাড়া কিছু আসার সম্ভাবনা নেই, মামিকে সামনাসামনি বকা ঠিক না। জয় চাপা স্বরে খেপে গিয়ে বলল, তো একটা বের করে দাও সেই গোডাউন থেকে, পড়ে বেরোই। তোমাদের মতো তো হুদাই ঘরে বসে থাকি না আমি, কাজ আছে, উঠতেই দেরি হয়ে গেছে, আবার শার্টের বানা নিয়ে রঙ্গ করতেছি আর আধ ঘন্টা। তরু বেরিয়ে এসে দাঁড়ালো সেন্টার রুমের এক পাশে। জয় ওর দিকে ফিরল, কঠিন স্বরে আদেশ করল, তরু। আরে সিস্টার, ইউ আর স্টিল জীবিত নাও? ভালোই হলো, আমার একটা শার্ট বের করে দে, যা কুইক। জয়ের ঘরে ঢুকলেই পুরুষালী একটা গন্ধ পাওয়া যায়, মাতাল মাতাল লাগে তরুর। ঘরে বাস করা পুরুষটাই যখন সর্বক্ষণ ওর মাতাল হয়ে থাকার কারণ, এই ঘরটাও ওর কাছে বড় কাঙ্ক্ষিত। প্রতিদিন জয় উঠে বেরিয়ে যাবার পর সে পুরো ঘরটাকে পারলে নতুন করে ওলটপালট করে, আবার শুরু থেকে গোছায়, বেশিক্ষণ এই ঘরে অবস্থান করার লোভে। যতক্ষণ এখানে থাকবে বুকের ভেতর কি যে এক শিরশিরানি নেচে বেড়ায়। আলমারিটা খুলে খুঁজে খুঁজে একটা কালো লালচে রঙা শার্ট বের করল, আবার দ্রুত ঢুকিয়ে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখল। এই ঘরের প্রতিটা বিন্দু তার গোছানো। অবশেষে একটা চেক শার্ট বের করল, সেটাতেও মন লাগল না। ভুলভাল শার্ট নিয়ে গেলে, পছন্দ না হলে নিশ্চিত একটা জঘন্য ভাষায় গালি দিয়ে ছুঁড়ে ফেলবে শার্টটা জানালা দিয়ে। একবার শার্ট ধোয়া হয়নি বলা সবগুলো শার্ট বাথরুমে চুবিয়েছিল, পরে ক্লিনার এনে সেসব তুলে বাথরুম বাঁচানো হয়েছে। আবার নতুন শার্ট কিনতে হয়েছিল। না কেনা অবধি হামজার শার্ট পরত। একটা মিশ্র ছাই রঙা শার্ট দিল জয়কে। জয়ের সব শার্ট বিনামি রঙের, নাম না জানা সব কালারের শার্ট বেছে বেছে কিনে আনে। এমনকি শার্ট যেটা কেনে সেটা দোকানে দাঁড়িয়েই গায়ে চড়িয়ে পরনেরটা ব্যাগে করে বাড়ি ফেরা লোক সে। পরের দিন নতুন সেই শার্ট ধুয়ে আয়রন করে আলমারিতে তোলা হয়। এই রকম হাজারো পাগলাটে স্বভাবসম্পন্ন বদরাগী পুরুষটিকে কেন যে এত ভালো লাগে মনে মনে তরুর। লোকে শুনলে নিশ্চয়ই বলবে রুচির দোষ আছে তরুর, নয়তো জয়ের মতো নোংরা স্বভাবের ছেলের প্রেমে পড়া যায় না। জয় কিছু বলল না, চুপচাপ শার্টটা পরল গায়ে। তরুকে দিয়েই পারফিউম আনিয়ে নিল। এই ব্যাপারটা তরু কতটা উপভোগ করে তা জানে না জয়। তার মন নেচে ওঠে যখন জয় ধমক দিয়ে এটা ওটা ঘর থেকে আনতে বলে তাকে। মনে হয় যেন সে ঘরণী জয়ের। আজ পৌরসভা অফিসে বৈঠক ছিল, নির্বাচন কাছে। হামজা বলেছিল ঠিক দুপুরের পর পৌরসভায় পৌঁছে যেতে। আগামী সপ্তাহের শুরুতেই বিশাল এক সম্মেলন নির্বাচন নিয়ে, সেই বিষয় নিয়ে আলোচনা চলবে। জয় পৌরসভায় না গিয়েছিল পলাশের গাঙের পাড়ের বাড়িতে। সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাবে গিয়ে ক্যারাম খেলেছে আধ ঘন্টার মতো, এরপর বাড়ি ফিরে ঘুম দিয়েছে সন্ধ্যা অবধি। ড্রাইভিং করতে করতে জিজ্ঞেস করল, ভাই আমরা যাচ্ছি কই এখন? জয় নির্লিপ্তভাবে বলল, চেয়ারম্যান কাকা ডেকেছে। কবির দ্রুত ঘাড় ঘোরাল, চেয়ারম্যান কাকা আপনাকে ডাকছে কেন? জয় মজা করে বলল, সম্পত্তির ভাগ লিখে দেবে, তোর কিছু চাই সেখান থেকে? বোকা হাসল কবির, না মানে আপনাকে কেন ডাকছে, উল্টাপাল্টা কিছু করবে না তো? জয় তাচ্ছিল্যভারে বলল, উল্টাপাল্টা কিছু? বউ নাই নাকি চেয়ারম্যানের, আমায় কেন টার্গেট করবে? হাসল কবির। জয় বলল, আয় তোর এই গেছো বাদরের মতো হাসির একটা ছবি তুলি, বাই এনি চান্স অকালে টপকে গেলে ছবিতে মালা চড়াবো। ব্যাক ক্যামেরা অন করে কবিরের দিকে ধরল। হঠাৎই একটা বোঝাই ট্রাক সামনে এসে পড়ল ওদের গাড়ির। গাড়ি চালানোর সময় এই মজা বোধহয় কাল হয়ে উঠল ওদের। কবির প্রথমত নিয়ন্ত্রণ হারালো, দ্রুত স্টিয়ারিং ঘুরালো গাড়ি এক সাইডে নেবার জন্য। ততক্ষণে ডান পাশে আরেকটা গাড়ি এসে পড়েছে, ওদিকে চাপার জায়গা নেই। ওদের গাড়ি যে পজিশনে রয়েছে তাতে ট্রাক ওদের গাড়িকে পিষে সামনে এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। ও পাশে চাপার জায়গা নেই। কয়েক সেকেন্ড পাশের গাড়িটা আরও স্লো হয়ে ওদের পাশ আটকে চলল মনে হলো। জয় সবসময় খারাপ কিছুর জন্য প্রস্তুত, কবিরও হলো। কিচ্ছু করার নেই আর। ট্রাক ওদের সামনে খুব কাছে প্রায়। আচমকা পাশের গাড়িটা পাশ থেকে দ্রুত এগিয়ে গেল ওদের গাড়ি পার করে। সেদিক দিয়ে ট্রাকটা চলে গেল ওদের বাঁচিয়ে। ট্রাক চলে গেল নাকি কবির নিপুণ হাতে নিয়ন্ত্রণ করে নিল বলা যায় না। সেকেন্ড 20 মধ্যে ঘটে গেছে পুরো ঘটনাটা।
জয় গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে পেছনে তাকিয়ে দেখল ট্রাকটাকে একবার। এখনও হৃৎপিণ্ড ধরাস ধরাস করছে। জয় তাকে বকল, শালা এত লাফাও কেন? বেশ কিছুক্ষণ পর পেছন থেকে সামনে ঘাড় ফেরাল। জয় তীক্ষ্ণ নজরে কবিরকে প্রশ্ন করল, ট্রাকটা কার জানিস কবির? ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে বাইরে। হামজা এলো রাত 11টার দিকে। দোতলার সিঁড়িতে ছাতা বাঁধিয়ে রেখে ভেতরে ঢুকল। রিমি বসেছিল স্বামীর অপেক্ষায়। দোতলার সদর দরজা দিয়ে ঢুকতেই একপাশে ডাইনিং রুম, তার আরেক বিভাজনে বসার ঘর। রিমি উঠে এগিয়ে গেল স্বামীর দিকে। হামজার হাত থেকে ওয়ালেট, ফোন এবং ভেজা হাতঘড়িটা নিয়ে জিজ্ঞেস করল, এত দেরি হলো কেন? হাতে কি হয়েছে আপনার? ভিজেছেন কেন? ছাতা ছিল না সাথে? সাদা পাঞ্জাবিতে কাদার ছিটে। হামজা সব কথা এড়িয়ে তা ঝাড়তে ঝাড়তে বলল, একটা গামছা দাও আগে। রিমি বুঝল কোনো কারণে মেজাজ থমকে আছে আপাতত লোকটার। বাকি সময় যে হই হই করে তাও নয়। গামছায় মাথা মুছতে মুছতে তরুকে ডাকল হামজা। তরু, এদিকে আয়। তরু বেরিয়ে এলো। কি হয়েছে বড় ভাই? হামজা পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে বলল, তুলিকে ডাক। হাত মুখ ধুয়ে পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল টেবিলের দিকে। রিমি রান্নাঘরে ছুটল। তরু ফিরে এসে আস্তে করে বলল, ভাই, আপু আসতে চাইছে না, খাবে না। হামজা সংক্ষেপে বলল, আচ্ছা, তুই খেতে বস। শাহানা এসে রিমিকে ভাতের পাত্র আনতে ইশারা করে বসলেন হামজার পাশে। বললেন, ওই বাদর ফিরবে না? কত রাত হলো, বাড়ি ফেরে কখন সে? হামজা গামছায় মাথা মুছতে মুছতে বলল, যখন ফেরে প্রতিদিন তখনই ফিরবে, আপনি বসুন। শাহানা অসন্তুষ্ট হয়ে বললেন, তা কেন ফিরবে? তুই শাসন করার বদলে আশকারা দিয়েই দিন দিন বেয়ারা বানিয়েছিস ওরে। হামজা শান্ত গলায় বলল, নির্বাচনের ঝামেলা এগিয়ে আসছে, এখন একটু ব্যস্তই থাকবে। এই নিয়ে ঘ্যান ঘ্যান করার কি আছে? জয় ছোট বাচ্চা না আম্মা, ওকে নিয়ে টেনশন করতে হবে কেন? আপনি বসুন, শরীর ভালো আপনার? শাহানা ছোট করে উত্তর দিলেন, ভালো। ভাত তুলে দিলেন শাহানা হামজার প্লেটে। একটু নিচু স্বরে জিজ্ঞেস করলেন, নির্বাচন আসতেছে বুঝলাম, তোরা কি করতেছিস কিছুই মাথায় ঢুকতেছে না আমার। আমার বাপটা আবার আসবে কখন? হামজা প্লেটে হাত নাড়তে নাড়তে বলল, মাথায় না ঢোকে যদি ভালো থাকা যায় তাহলে আর ঢোকানোর চেষ্টা করবেন না। লবণ দিন, বাবা থানায় গেছে, চলে আসবে। শাহানা কৌতূহলী হয়ে বললেন, গেছে বুঝলাম, আসবে কখন? হামজা আবারও বলল, আপনাকে খেয়ে নিতে বললাম, ওষুধ খাবেন খেয়ে। হঠাৎ চমকে উঠলেন শাহানা, থানায়? আবার থানায়? মইয়া মরল তো মরল, আমার বাড়ির মানুষগুলারে ফ্যাসাদে ফেলে রেখে গেল। হামজা বিরক্ত হয়ে তাকালো, আহ আম্মা, এই আলাপ কেন? বাবা যদি থানা কাচারি গা ঘুরবে তো মেম্বার হয়েছে কেন? জনগণের সমস্যায় এগিয়ে যাওয়া বাবার কাজ, কাজ করছে সে। থানায় গেলেই তো আর গ্রেপ্তার হয়ে যাবে না, আর গ্রেপ্তার হবেই বা কেন? এরপর গলা উঁচিয়ে রিমিকে ডাকল, রিমি। রিমি লেবু কেটে এনে দাঁড়ালো। হামজার প্লেটে দুটো শশা ও লেবুর টুকরো তুলে দিল। হামজার ভেজা চুলে আঁচল নেড়ে চুল মুছে দিল। পাঞ্জাবির কলারটাও ভেজা। রিমি তা গুটিয়ে দিয়ে গিন্নির মতো চেয়ারের পাশে দাঁড়িয়ে রইল। অসময়ের বৃষ্টিপাত। শীত চলে আসার পর বৃষ্টি নেমেছে আজ প্রকৃতিতে। আরও একটা ডিম তুলে দিলেন শাহানা চিলের পাতে। হামজার ডিম খুব পছন্দ, মাঝে মধ্যেই প্রেশার হাই হয়ে যায় এই বয়সেই, তবু কোনো কিছুতে মান্নি করতে দেখা যায় না তাকে। হামজা খেতে খেতে রিমিকে বলল, খেয়ে নাও, সবাইকে আলাদা আলাদা করে বলতে হবে। তরু বারবার পানি খাচ্ছিল। হামজা ধমক দিয়ে বলল, এত ছটফট করছিস কেন? আরাম করে খা। তরু আমতা আমতা করে বলল, তুলি আপু আসছে না বড় ভাই। হামজা সংক্ষেপে বলল, আচ্ছা, তুই খা। শাহানা আদর করে বললেন, রিমি, তুমি খাইতে বসো, তুলিকে জয় এসে খাইয়াবে নে। রিমি খেতে বসল না। এখন খেতে বসলে চলবে না, হামজা গোসল করবে, বিভিন্ন প্রয়োজনে দরকার হবে। রিমি বিনীতভাবে বলল, আপনারা খেয়ে নিন, আপনার ওষুধ খেতে হবে, আমি আর তুলি আপু পরে খেয়ে নেব। জয় ভাইয়া আসুক, সকলে একসাথে খাব। খাওয়া শেষ করে গোসলে ঢুকল হামজা। রিমি লুঙ্গি নিয়ে দাঁড়িয়েছিল বাথরুমের আধখোলা দরজার বাইরে। হামজা লুঙ্গি পরে এসে বসল বিছানায়। চুল থেকে পানি পড়ছে এখনো। প্রতিদিন রাত দুপুরে গোসল করার প্রয়োজনীয়তাটা কি? ঠান্ডা লাগে না এই লোকের নাকি? বোঝে না রিমি। তামাটে গায়ের রঙে পুরু চামড়ার হৃষ্টদেহী পুরুষটিকে দেখল চেয়ে ক্ষণকাল রিমি। কোনোদিন ভালোভাবে মাথা মুছে আসে না, পরে রিমির মুছিয়ে দিতে হয়। শুকনো তোয়ালে এনে মাথাটা ভালো করে মুছতে মুছতে রিমি অনুযোগের সুরে বলল, একটু যত্ন নিলে কি হয় নিজের? এত উদাসীন কেন আপনি? হামজা হেসে উত্তর দিল, অত যত্ন করার কি, তুমি আছো তো করতে, বিয়ে করার একটু ফায়দা হোক। কড়া চোখে তাকালো রিমি।
হামজা কপালের ওপর টোকা মারল একটা। রিমি জেদ ধরে বলল, হাত কেটেছে কি করে এখনও কিন্তু বলেননি। আবারও বলছি, নিজের খেয়াল রাখবেন। হাতটা টেনে ধরে কোলে বসালো হামজা রিমিকে। শাড়ির লুটিয়ে পড়ে থাকা আঁচল কাঁধে তুলে দিয়ে পেট সহ কোমর জড়িয়ে ধরল। হামজা আদুরে গলায় বলল, আমি যদি আমার যত্ন নেব তাহলে তোমাকে তুলে এনেছি কেন? রিমি মাথাটা নুইয়ে নিল। গম্ভীর হল হামজার মুখ। এক হাত রিমির কোমর থেকে সরিয়ে ফোন তুলে কাউকে কল করল। রিমি উঠে দাঁড়ালো হামজার হাত ছাড়িয়ে। ভেজা মাথায় আরও দু একবার হাত বুলিয়ে স্যাভলন আর তুলো এনে বসল হামজার পাশে। হামজা ফোনটা বিছানায় ছুঁড়ে দিল বিরক্ত হয়। রিমি তার হাতের ক্ষতটা পরিষ্কার করতে করতে ফিসফিস করে বলল, দেবর মশাই কল ধরছে না তাই তো? আশাই বা রাখেন কেন? তার ফোন এখন কোথাও পড়ে আছে। সে হয়তো ফোন থেকে দূরে কোনো বিছানায় পড়ে আছে কারো সাথে। হামজা অবাক হয়ে বলল, পুচকে মানুষ খুব বুঝতে শিখেছ এ বাড়ির ছেলেকে? রিমি গম্ভীর গলায় বলল, এ বাড়ি ও বাড়ি কি? ছোট থেকে এসব দেখে বড় হয়েছি, না বুঝলেও বুঝতে হয়েছে। কে কি করছে কখন, কার স্বভাব কি, বিশেষ করে রাজনীতিবিদ আর নেতাদের চরিত্র ভালো হতে নেই বলেই জানি। হামজা দুষ্টুমি করে জিজ্ঞেস করল, তাই নাকি? তো আমার ব্যাপারে কি খেয়াল তোমার? আমি কেমন, তুমি ছাড়াও? রিমির হাতের ক্ষততে খামচে ধরল রিমি। সে ধমক দিয়ে বলল, জানে মেরে ফেলবো একদম। চেনেন তো আমার বাপ ভাইদের, কেটে ছিঁড়ে খাওয়াবো তাদের দিয়ে। হামজা হেসে ফেলল, হাতের দিকে তাকালো। যেই ক্ষততে মলম লাগাচ্ছিল এতক্ষণ সযত্নে, সেখানে খামচে ধরে আছে, রক্ত বের হচ্ছে নখের আঁচড়ে। হামজা কিচ্ছু বলল না, তার চোখে দুষ্টু হাসি খেলা করছে। তা খেয়াল করে রিমি জোর দিয়ে বলল, আর জয় ভাইয়ার ব্যাপারে খুব ভালোই জানি। রিমি জানে হামজা জয়ের ব্যাপারে খারাপ কথা সহ্য করতে পারে না। কাজ হলো ওর কথায়। হামজার মুখের হাসি মিলিয়ে গেল। হামজা চিন্তিত গলায় বলল, অন্য কোথাও থাকতে পারে, কোনো বিপদও হতে পারে। রিমি বিরক্তি নিয়ে বলল, তার আর কি বিপদ হবে? সে নিজেই একটা আস্ত বিপদ মানুষের জন্য, বিশেষ করে মেয়ে মানুষের জন্য। জয়ের ব্যাপারে রিমির এসব তেরছা উক্তি শুনতে ভালো লাগছিল না হামজার। হামজা কঠোর স্বরে জিজ্ঞেস করল, তোমার ওপর কোনোদিন খারাপ নজর দিয়েছে? রিমি মাথা নিচু করে বলল, না তা দেয়নি। হামজা পুনরায় প্রশ্ন করল, তাহলে? রিমি তাকালো হামজার কঠিন হয়ে আসা মুখটার দিকে। হাতে অ্যান্টিসেপটিক লাগানো শেষ করে উঠে দাঁড়ালো। হামজা দৃঢ় গলায় বলল, জয় দুষ্টু, বেপরোয়া, অসভ্য, সেসব সত্যি, কিন্তু মিথ্যাবাদী বা বিশ্বাসঘাতক নয়, জানো তো? রিমি কথা বলল না। হামজা হাত ধরে টেনে এনে পাশে বসালো ওকে। এরপর চট করে পা টান করে শুয়ে পড়ল রিমির কোলে মাথা রেখে। হামজা চোখ বুজে বলল, কথা বলছো না কেন? রিমি অভিমানী গলায় বলল, আমার চেয়ে জয় ভাইয়া বেশি ইম্পর্ট্যান্ট আপনার কাছে, তা জানি, কিন্তু কেন? হামজা চুপচাপ শুয়ে রয় চোখ বুজে। রিমি সন্দেহী গলায় জিজ্ঞেস করল, হাত কেটেছে কিভাবে? হামজা শান্ত স্বরে বলল, দেয়ালে ঠেস লেগেছিল। রিমি পাল্টা যুক্তি দিয়ে বলল, দেয়ালে ঠেস লাগলে এভাবে কাটে না হাত। হামজা ভ্রু উঁচিয়ে তাকিয়ে বলল, হুঁশিয়ারি করছো আমার সঙ্গে? ইন্টারেস্টিং। তো বলো, দেয়ালে ঠেস লাগলে কিভাবে কাটে হাত? রিমি নিচু স্বরে বলল, তা জানি না, তবে মানুষ অথবা লোহা পেটাতে গিয়ে এভাবে হাত কাটে সেটা জানি। কি পিটিয়ে এলেন? হামজা সোজাসাপটা উত্তরে বলল, আমার পেশা দুটোই। রিমি মৃদু হেসে বলল, পেটানো? হাঁ। হামজা গম্ভীর স্বরে বলল, নতুন কি? আমি তো ভদ্রলোক নই রিমি। রিমি খানিক মাথা ঝুঁকালো নিচের দিকে। রিমি হামজার চাপ দাড়িতে হাত বোলাতে বোলাতে ধীর কণ্ঠে বলল, কদিন বাদে আপনি হবেন মেয়র, এরপর মেম্বার অফ পার্লামেন্ট, আমি হব তার ঘরণী। আব্বু বলতো, রাজনীতিবিদদের বউদের বড় রাজনীতিবিদ হতে হয়, তবেই না চলবে সংসার। জানেন, আপনার মতো এমন রাক্ষসে লোকের সাথে আব্বু আমার বিয়ে দিতে কোনোভাবেই রাজি ছিল না। আমি বললাম, বিয়ে করলেই রাবণটাকেই করব। হামজা খপ করে রিমির হাতটা ধরে ফেলে কোল চেপে শুয়ে বলল, কেন তোমার মতো পুচকে রাবণকে বিয়ে করতে চাইল? ভয় করল না তোমার যদি খেয়ে ফেলি? নিঃশব্দে হাসল রিমি। হামজা একেবারে পিছিয়ে ধরে ফেলার আগেই এক লাফে গা ঝেড়ে উঠে সরে দাঁড়াল। হামজা আধশোয়া হয়ে বসে আদেশ করল, রিমি, দরজা আটকে দিয়ে এসো। রিমি মুচকি হেসে বলল, পারব না। হামজা একটা মোটা বই তুলে নিল হাতে।
এখন অভ্যাসবশত চশমা চোখে এঁটে ভারী বইখানা পড়তে বসার কথা। তা না করে ধমক দিল, আমি উঠে গিয়ে ধরলে কাল সকালে তোমার খবর আমাদের সময় পত্রিকায় বের হবে। আমাকে টলারেট করতে পারবে না কিন্তু, অবাধ্যতা পছন্দ না আমার। নাক কুচকাল রিমি। ছি, কি মুখের ভাষা! আমি আপনার পার্টির মেম্বার না, বউ আপনার। আপনার পছন্দ অপছন্দ আমার কাছে চলবে না। হামজা বই রেখে ফোন হাতে নিয়ে বালিশ খাড়া করে তাতে পিঠ হেলান দিয়ে বসল। ফোন কানে ধরে রিমির উদ্দেশ্যে বলল, পালাতে পারবে নাকি? ওপাশ থেকে কল রিসিভ করে জয় হেসে বলল, হ্যাঁ সাহেব। হামজা গম্ভীর গলায় জিজ্ঞেস করল, কোথায় তুই? রাত বাজে কটা? জয় স্বাভাবিক স্বরে জবাব দিল, দেরি হবে আসতে, ক্লাবে আছি। হামজা আবারও প্রশ্ন করল, ক্লাবে কি করছিস? জয় উত্তর দিল, ক্যারাম খেলছি। হামজা তীক্ষ্ণ স্বরে বলল, ঢকঢক করে গিলছে কে? জয় ঠাট্টা করে বলল, আমার নাম জয়, ভদ্রনাম জয় আমির। হামজা বিদ্রুপ করে বলল, জেনে আনন্দিত উপকৃত হলাম। জয় পাল্টা জিজ্ঞেস করল, সাহেব আপনি বাসায় গেলেন কখন? মামা এসেছে বাসায়? রিমি এসে কাছে দাঁড়াতেই এক হেঁচকা টান দিয়ে ফেলে দিল বিছানায় ওকে। দাড়ি গোফের মুখটা গলায় ঠেকাল। এক হাতে রিমিকে শক্ত করে বিছানার সাথে চেপে ধরে রেখে অপর হাতে ফোন কানে ধরে বলল, আসেনি এখনো, তাড়াতাড়ি বাড়ি আয়। দুপুরের পর পৌরসভায় কাজ ছিল, যাসনি। আমার হাতে থাপ্পড় খাসনি বহুদিন। ঘণ্টাখানেকের মধ্যে বাড়িতে পা পড়ে যেন, নয়তো থাপড়ে তেড়ামি সোজা করে দেব। কলটা কেটে দিল জয়। হামজা রিমির দিকে তাকিয়ে বলল, স্বামীর খেদমতে গাফলতি করতে নেই, জানো না? এই অবাধ্যতা মেনে নেব না আমি। রিমি হামজার খোলা পিঠ খামচে ধরল। জয়কে এত প্রশ্রয় দেন কেন আপনি? ওকে খারাপ করার পেছনে শতভাগ হাত আপনার রয়েছে। এটা কি ওর ভালো চাওয়া নাকি ওকে ধ্বংস করা? হামজা রিমির ঠোকের এক কিনারে আলতো একটা চুমু খেয়ে বলল, ধ্বংস আর সৃষ্টির মাঝে যে দেওয়ালটা, তা খুব মসৃণ রিমি। বলতে পারো মুদ্রার এপিটোপিট। পদার্থ একই, শুধু পাশ বিপরীত। জয় স্বাধীন চেতা ছেলে। ও জীবনকে যেভাবে এনজয় করতে চাচ্ছে, আমি ওকে সেভাবে চলতে বলিনি। ও যা করে শুধু বাধা দিতে ইচ্ছে হয় না ওর কোনো কিছুতে। দেখো না, ও যখন শব্দ করে হাসে, দেখতে আর শুনতে কি চমৎকার লাগে। তার চেয়েও বড় কথা, দিন শেষে আমি শুদ্ধ নই। সকাল 7টা বাজল অন্তুর ঘুম থেকে উঠতে। ফাইনাল এক্সাম কাছে এগিয়ে আসছে, রাত জেগে পড়তে হয়। মাঝে মধ্যেই অন্তুর ইচ্ছে করে এক রাতে যদি অনার্সের এই 4 বছর শেষ হয়ে যেত আর সে আইন বিভাগে ভর্তি হয়ে যেত স্নাতক করতে। তার কিছুদিন পর উকিলের ওই সাদা কালো পোশাকটা গায়ে চড়াতে পারত। দ্রুত অজু করে এসে ফজরের নামাজে বসল। আম্মা উঠেছে, রান্নাঘর থেকে ঠুকঠাক আওয়াজ আসছে। বারান্দায় গিয়ে দাঁড়ালো। বড় বড় কচুরিপানা জন্মেছে পুকুরে। আজ আর ডাহুক পাখির দেখা পেল না। গ্রিল ধরে দাঁড়ালো। মাথায় সারাটা প্যাচ কাটে আজকাল। সকাল থেকে শুরু হয়, গভীর রাতেও শেষ হবার নাম নেয় না। আব্বুর কাছে গতরাতে জিজ্ঞেস করেছিল অন্তু হামজা পাটোয়ারির ব্যাপারে। হামজা ভার্সিটির ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মী। তার অনেক উন্নয়নমূলক কাজের নজির আছে জেলায়। বাপের কাউন্সিলর হবার পেছনে তার বিশেষত্ব রয়েছে। তার বাপকে কেউ ভোট দিত না কোনো কালে। তার বদৌলতে ভোট পেয়ে কাউন্সিলর হয়েছেন হুমায়ুন পাটোয়ারি। হামজা চতুর এবং বাহ্যিক নিখুঁত চলনের এক তরুণ রাজনীতিবিদ। সমাজের নিম্ন শ্রেণীর মানুষের কাছে তার নাম ভগবানের মতোই। তারা জপে বেলায় বেলায়। আবার তরুণদের কাছেও বেশ সমাদৃত। তবুও কোথাও যেন ঘাপলা রয়ে গেছে তার মাঝে। ক্ষমতার নেশার পিছনে খুব ক্ষিপ্র গতিতে ছুটছে হামজা। এবার বাবাকে কাউন্সিলর পদ থেকে সরিয়েছে। চাইলে হুমায়ুন পাটোয়ারি আবারও কাউন্সিলর এবং নিজে মেয়র হতে পারত। জেলার 2 সমাজসেবক নেতাকর্মী পাটোয়ারি পরিবারেই থাকত। তা করেনি হামজা। এখানেই হামজাকে চতুর এবং ক্ষুরধার এক রাজনীতিবিদ বলার সুযোগটা আসে। সে যা নাম কামিয়েছে জনসাধারণের কাছে, তা থেকে অনায়াসে বাপ ছেলে পদপ্রার্থী হলে জিতে যেত দুজনেই। কিন্তু সে এখানে মানুষের মাঝে একটা কৃতজ্ঞতা বোধের জায়গা রেখেছে, যে হামজার সুযোগ এবং ক্ষমতা থাকতেও তা কাজে লাগিয়ে পদ নেয়নি, বরং সে শুধুই সমাজসেবকের ভূমিকায় অধিষ্ঠিত হতে চায়। কথাগুলো শুনে অন্তুর মনে হল, নিঃসন্দেহে হামজা রাজনীতিবিদ হিসেবে চরম ধূর্ত চালচলন সম্পন্ন। তাহলে মানুষ হিসেবে কেমন? এটাও নিশ্চিত প্রায় হামজা জিতে যাবে এবার। অন্তু আব্বুকে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, এরপর সরাসরি সংসদ নির্বাচন করবে তাই তো? আমজাদ সাহেব হেসে বললেন, তাই তো করার কথা। মশারি টাঙিয়ে দিয়ে আয় তো আমার ঘরে। প্রেশারের ওষুধ খেয়েছি, ঘুম আসছে। সে এতদিন যে দৃষ্টিকোণ থেকে দেখেছে, সেখানে মনে হয়েছিল ওই পরিবারকে তার মতোই সবাই ঘৃণা করে।
এখন মনে হচ্ছে শুধুমাত্র ভুক্তভোগী ছাড়া কেউ ওই পরিবারকে দোষারোপবোধই করবে না। অর্থাৎ আখির পরিবার দ্বিধায় রয়েছে, সাথে সেও। সে ঝুলে আছে জয়ের পক্ষ থেকে আসা সম্ভাব্য অ্যাকশনের জন্যে। আবার মনে হচ্ছে জয় কিছুই করবে না। করলে করত তো। হামজা বিয়ে করল মেয়র সাহেবের ছোট ভাইয়ের মেয়ে রিমি আহসানকে। মেয়রের ভাই ফারুক হাসানের সঙ্গে কিসের এক আলোচনা বৈঠকে গিয়ে প্রথম দেখেই রিমিকে পছন্দ হয়েছিল। তরুণ নেতাকর্মী হিসেবে ভালো নাম এবং প্রতিপত্তি তো কামিয়েছে হামজা এই বয়সে। তার নাম খারাপ করার জন্য আছে একজন যাকে সে খুব যত্নে পালছে, জয় আমির, হামজার ফুপাতো ভাই। জয়ের বেপরোয়া কার্যক্রম সকলের কম বেশি জানা, তবুও সে ভার্সিটির ছাত্রদলের লিডার। কেন কিভাবে এটাও ভাবার বিষয়। তা যদি ছাত্রদের কাছে জিজ্ঞেস করা যায়, তারা সমস্বরে স্বীকার করবে তাদের নেতাকর্মীকে খুব পছন্দ তাদের। জয় ভালো লিডার তাদের। তার চঞ্চলতা এবং দুষ্টুমি ছাড়া আর কিছু একটা অবর্ণনীয় রয়েছে যেটা আকর্ষণীয়। দায়িত্বজ্ঞানহীন বলা চলে না। রাজনৈতিক কাজকর্মে যেমন 16 আনা, দুষ্টু কাজেও সে ব্যাপক পারদর্শী। সামনেই পৌরসভা নির্বাচন আসছে। বাপের বদলে হামজা নির্বাচনে অংশ নেবে, এই রব মুখে মুখে উঠে গেছে। সরাসরি ছাত্রনেতা থেকে সাংসদ নির্বাচনের বিষয়ে বিভিন্ন জনরব ছড়িয়েছিল তার নামে। চতুর হামজা এত তাড়াতাড়ি এতদূর ওড়ার মতো বোকামি করবে না। সাংসদ নির্বাচনকে হাতে রেখে আপাতত সে এবারের মেয়র পদপ্রার্থী। অন্তুর রাজনৈতিক বিষয়াদিতে আগ্রহ ও বিদ্বেষ দুটোই সমান। সাথে রয়েছে সমাজ নিয়ে ভাবনাচিন্তা। নিজের নামের সামনে যে কোনো মূল্যে অ্যাডভোকেট যুক্ত করার প্রয়াসে দৌড়ে চলেছে সে। তার জন্য তার সমাজ, রাষ্ট্র, অপরাধ, কূটনীতি, রাজনীতি, সুনীতি, দুর্নীতি সব জানা চাই, সব। কাউন্সিলর সাহেব চাঁদনীকে বলেছিলেন টাকা নেবেন। সেদিন রাতেই সেই টাকা কেউ বা কারা এসে লুটে নিয়ে গেল। এর মধ্যে কাউন্সিলর এবং তার ছেলে হামজার হাত থাকাটা অসম্ভব নয়। তবে কেউ যদি নিজের আবাস ছেড়ে উঠতে না চায়, টাকা দিয়ে বিকৃত বাসভূমি ফেরত নিতে চায়, তাহলে তার বিনিময়ে এত জঘন্য প্রতিদান কোনো সুস্থ মানুষ দেবে না। হুমকি দিতে পারত, তুলে নিয়ে গিয়ে আটকে রেখে শর্ত দিতে পারত, অথচ অমানসিক বর্বরতা একটা মেয়ের সাথে। আসলে ঘটনা কি? গেট দিয়ে সরাসরি ঢুকে সমাজবিজ্ঞান বিভাগটা পড়ে একপাশে একটু ভেতরে। গাছপালায় ছেয়ে আছে বিল্ডিংয়ের আশপাশের চত্বরটা। কেউ একজন পেছনে এসে খুব কাছে দাঁড়িয়ে তার নাম ধরে এমনভাবে ডাকল যেন বহু দূর থেকে গলা উঁচিয়ে ডাকছে। ম্যান পারফিউমের কড়া গন্ধটা। চমকে উঠে ছিটকে দূরে সরিয়ে দাঁড়ালো অন্তু। জয় কড়া পারফিউমের গন্ধ ছড়িয়ে হঠাৎ ডেকে উঠল, আরমিন। ডাকটা শুনতে এমন লাগছে যেন বহুকালের পরিচিত এবং ডেকে অভ্যস্ত জয়। অন্তু নির্বাক চোখে চেয়ে দেখল। খুব কাছে এসে দাঁড়ালো জয়। জয় দাঁত বের করে হেসে বলল, কুত্তা দেখে ভয় পাও দেখছি সিস্টার। চাহ, আমি কাহিনী ঠিক বুঝলাম না। একদিন কুকুরকে সিনিয়রের সংজ্ঞা শেখাও, আরেকদিন ভয়ে কুকড়ে যাও, ব্যাপার কি? অন্তু জবাব দিল না। জয় ঘাড় বাঁকা করে দেখল অন্তুকে, যেন ওর মুখে খুব মনোযোগ দিয়ে কিছু খুঁজছে। জয় ভুরুকুচকে পুনরায় জিজ্ঞেস করল, জবাব দিচ্ছ না কেন? অন্তু নির্লিপ্ত স্বরে বলল, ইচ্ছে করছে না। জয় বুকের ডান পাশে হাত চাপল। ঠুকছ ডিয়ার? উফ, পেন। কবির কানে কানে বলল, ভাই, হৃৎপিণ্ড বামে থাকে। জয় কবিরকে ধমক দিয়ে বলল, আমারটা বিশাল বড় হেশালা, ডান বামে ছড়িয়ে ছিটিয়ে একাকার, চুপ থাক। কবির কপাল ঠুকল। অন্তুর মুখের উপর নজর আটকে হেসে ফেলল চট করে জয়। জানো, আমি সিংহ বা বাঘ নই। খপ করে থাবা দিয়ে শিকার ধরি না, কারণ আমি বাহাদুর না। তোমার ভাষ্যমতে কুকুর আমি। কুকুরের অনেকগুলো স্পেসিফিক স্বভাব থাকে, তার মধ্যে একটা হলো ছ্যাঁচেড়ামি। আমি কুকুরের সেই স্বভাবের অনুসারী। কৌশলে ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরব তোমায়, তুমি ঝরঝর করে ঝরে পড়বে। বুঝতে পেরেছ? অন্তুর বুকটা কাঁপল। জয়ের মুখের ওই নির্বিকার ওই হাসি গায়ে কাঁটা দিচ্ছে। শান্ত স্বাভাবিক স্বরে বলছে কথাগুলো। লোকে জয়কে পাশ কাটাচ্ছে, সালাম ঠুকছে, কেউ হাত মেলাচ্ছে। জয় গম্ভীর হয়ে জিজ্ঞেস করল, আমার এলাকায় গেছিলে কেন সেদিন? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এবারেও জবাব দিল না অন্তু। জয় অন্তুর দিকে ফিরল। কেন গেছিলে? অন্তু কথা বলল না। সুন্দর দৃষ্টি মেলে তাকালো জয়। সুন্দর করে বলল, ইচ্ছে করছে এক টানে তোর নেকআপটা খুলে ছিঁড়ে ফেলিস শালি।
ধৈর্যের পরীক্ষা দিতে খুব কাঁচা আমি। কেন গেছিলি ওইদিকে? ধৈর্যে মানল না জয়ের কথাটা। এত আত্মমর্যাদাহীন হওয়ার সাহস নেই অন্তুর। নিজের ধিক্কারে মরে যাবে সে। অন্তু শক্ত গলায় পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, গেছিলাম। কি করবেন? ফাঁসি দেবেন অথবা রেস্ট্রিকশন দেবেন? আমি কি করতে পারবো না পারবো? কেমন করে যেন হেসে ফেলল জয়। ছি, তা দেব কেন? জিজ্ঞেস করছি কেন গেছিলে, রেগে যাচ্ছ কেন? জয়ের হাসিতে গা শিউড়ে উঠল অন্তুর। ক্যাম্পাস ভর্তি লোক, বেইজ্জতমূলক কিছু না ঘটুক তা সামলাতে এতক্ষণ চুপ ছিল। এবার আর হল না। অন্তু বলল, ঘুরে দেখতে গেছিলাম। জয়ের সন্দিগ্ধ স্বরে জিজ্ঞেস করল, ভিকটিমের বাড়ি? অন্তু হাসল, এবার সন্দেহ গাঢ় হচ্ছে আপনাদের উপর। হতাশজনক শ্বাস ফেলল জয়। ইনভেস্টিগেশনে নেমেছ তাহলে? তাতে তোমার প্রফিট কি? আর আমাকেই বা দোষী করতে চাইছো কোন সুখে? আচ্ছা, বাদ দাও সেসব। বলো, সন্দেহ সত্য হলে কি করবে? অন্তু পাল্টা প্রশ্ন করল, কিছুই করার নেই? জয় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, নিশ্চয়ই আছে, কিন্তু কি করার আছে? অন্তু দৃঢ় চোখে চেয়ে বলল, সৃষ্টিকর্তাকে ভয় করুন, তিনি ছেড়ে দেন না। জয় মাথার উপরে হাত তুলে আলস্য ভঙ্গিতে বলল, ধরেও তো না। আছে তো সৃষ্টিকর্তা টাইপের কিছু? থাকলে তাকে বলো দ্রুত আমায় ধরতে। পুলিশই ধরুক অন্তত। বেশি দিন পুলিশের সাথে রেশারেশি না থাকলে নিজেকে খুব দুর্বল লাগে। তুমি প্লিজ কিছু একটা করো যাতে আমাকে পুলিশ ধরে। আর তুমি নিজের চেয়ে বেশি আমার চিন্তা করছো? প্রেমে পড়েছ আমার? অন্তু কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল জয়ের চেহারার দিকে। গোল বা লম্বা আখ্যা দেয়া যায় না চেহারাকে। ফর্সা বা কালোও নয়, শ্যামলাও নয়। তামাটে ইট রঙা চেহারা, নাকটা সরু, হাসিটা অদ্ভুত, জড়ানো। পরনে সাদা ধবধবে লুঙ্গি, পায়ে চামড়ার বেল্টওয়ালা স্যান্ডেল। তার বেল্ট আটকায় না কখনো জয়। গলায় চেন ঝুলছে, তাতে ইংরেজি জে লেটার লকেট হিসাবে রয়েছে। বাম হাতে আজ রিস্টলেটের বদলে একটা রূপালী বালা। ডান হাতে ঘড়ি পড়েছে। কি বিশ্রী, অদ্ভুত। চুলগুলো ফ্রেঞ্চ কাট, সুবিন্যস্ত। অথচ জয়ের আজব, মুগ্ধ হওয়ার মতো চেহারা এবং গড়নে অন্তুর ঘেন্না উতলে এলো। অন্তু ঘেন্নায় মুখ কুচকে বলল, কি করবেন আপনি আমার? কি করেছি আমি? কিসের নোংরা খেলায় মুক্ত হওয়ার পরিকল্পনা নিয়ে বসে আছেন? জয় হেসে ফেলল, ভয় পাচ্ছ আরমিন? অন্তু অকপটে উত্তর দিল, জি পাচ্ছি। জয় কৌতূহল নিয়ে বলল, কেন কেন? অন্তু তিক্ত স্বরে বলল, ভয় পাওয়া উচিত। আপনার মতো নোংরা মানসিকতার মানুষের কাছে একটা মেয়ে ভয় না পেলে চলবে কেন? জয় শান্ত স্বরে বলল, তুমি এসেছ আমায় খুলতে। আমি গেছিলাম না আমার রং দেখাতে তোমার কাছে। সেদিন আমার দেয়া সিগারেট তুমি পায়ে পিষে চলে গেলে। যাক ধরো, নির্বাচনের ঝামেলায় সেটা না হয় ভুলে যেতাম। তুমি কাল গেছিলে ওই বাড়িতে কেন? আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড়? অন্তু শীতল গলায় বলল, শিক্ষিত মানুষ মূর্খের মতো অযৌক্তিক কথা বলবেন না, বেমানান লাগে। খারাপ লেগেছিল পরিবারটার জন্য, দেখতে গেছিলাম মাত্র। জয় বিদ্রুপের সুরে বলল, এই জন্যেই কয়, মাগি মাইনসের নাই 12 হাত কাপড়ের কাছা, বোঝে না বাল, ছিঁড়তে যায় ডাব গাছের ছাল। অন্তু অস্বস্তিতে একটু চেঁচিয়ে উঠল, রহস্য করবেন না, সোজা করে বলুন কাহিনী কি? জয় আশপাশে তাকিয়ে বলল, গলার আওয়াজ যেন উঁচু না হয়, খেয়াল রেখো। পা দিয়ে মাটিতে থাবা দিয়ে ইশারা করল, এই মাঠে কবর দিয়ে দেব একদম। আরমিন, তুমি বলো তুমি কি চাও? আমার বিপরীতে খেলে পারবে তুমি? রাতে সবাই শুয়ে পড়লে অন্তু পড়ার টেবিলে বসল। পড়ায় মনোযোগ পাচ্ছিল না, নানান চিন্তা। দরজায় ধাক্কা পড়ল। ধাক্কাটা কার বুঝল অন্তু। দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলল। মার্জিয়া ভেতরে এসে অন্তুকে জিজ্ঞেস করল, পড়ালেখার কি খবর তোমার? অন্তু চেয়ার টেনে বসে নির্লিপ্তভাবে বলল, ভালোই, বসুন আপনি। বসল মার্জিয়া। খুব আন্তরিক স্বরে বলল, শোনো, তুমিও তো আমার বোনের মতোই। তুমি আমায় যতটা পর ভাবো, আমি কি আসলেই অতটা খারাপ? অন্তু বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, জি না, অতটা খারাপ না। মার্জিয়া একটু হেসে বলল, তার মানে একটু খারাপ। অন্তু বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বইপত্র তুলে নিয়ে গিয়ে টেবিলে সাজাতে সাজাতে সরাসরি প্রশ্ন করল, কি বলতে এসছেন? মার্জিয়া গলার স্বর নরম করে বলল, এমনি আসতে পারি না। অন্তু শান্ত গলায় বলল, অবশ্যই পারেন, তবে এমনি আসেননি। মার্জিয়া এবার তাজের কথাই এলো, তোমার তো অনার্স সেকেন্ড ইয়ার শেষের দিক, তোমার প্রতি একটা দায়িত্ব আছে তো নাকি? অন্তু সংক্ষেপে উত্তর দিল, আছে তো। মার্জিয়া বুঝিয়ে বলার ভঙ্গিতে বলল, তোমাকে এসে আমার ছোট বোনের মতো পেয়েছি, সেই হিসেবে তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবার অধিকার আছে না? অন্তু আগের মতোই বলল, জি আছে। মার্জিয়া একটু ইতস্তত করে বলল, তুমি নিজে এখন একটু ভাবতে পারো। অন্তু মার্জিয়ার মনের কথা বুঝতে পেরে টিপ্পনি কেটে বলল, জি ভাবছি আমি বিয়ে শাদির কথা।
মনের মতো পেলে বিয়ে করে নেব। আপনি এত টেনশন করবেন না ভাবি। মার্জিয়া এক পলকের ব্যবধানে চেতে উঠল। সে কড়া স্বরে বলল, তোমার মনের মতো ছেলে ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে বানিয়ে আনি? কি বলো, তোমার মনের মতো কোনো ছেলেও আছে এই আল্লাহর দুনিয়ায়? অন্তু একটাও কথা বলল না, বই গোছাতে থাকল। মার্জিয়া রাগে ফেটে পড়ে বলল, কীরকম চাও তুমি? যে তোমার এইসব কটকটে শক্ত কথা মেনে বিড়ালের মতো তোমার পিছু পিছু চলবে, এই রকম চাও তো তুমি? তোমার মতো মেয়েকে কোনোদিন কেউ বিয়ে করে নিয়ে বাড়ি তুলবে না। ছেলে মানুষ কি গোলাম? কামাই রোজগার করে খাওয়াবে, আবার তোমার আলগা ভাব দেখবে? ভাব দেখে বাঁচি না আমি তোমার। অন্তু স্বাভাবিক স্বরে বিনয়ের সাথে ধীর লয়ে বলল, মরেও তো আর যাচ্ছেন না, তাই না? আপনি আপনার ঘরে থাকেন, আমি আমার ঘরে। এমন নয় যে সবসময় আমার ভাব আপনার চোখের সামনে। সামনে আসলেও চেষ্টা করবেন চোখ বুজে অথবা দৃষ্টি ঘুরিয়ে রাখতে। দেখবেন আর আমার ভাব আপনার চোখে পড়ছে না। আর এমন তো মোটেই নয় যে আপনার অথবা আপনার স্বামীর কামাই খাচ্ছি এ বাড়িতে। তাহলে আপনার আসলে ব্যথাটা কোথায়? নাক শিউরে উঠল মার্জিয়ার। সর্বোচ্চ রাগটা মার্জিয়ার ওঠেই অন্তুর সুবিন্যস্ত ভঙ্গিমায় শান্ত স্বরে বলা দায়সারা কথাগুলোতে। রি রি করে উঠল সে। মার্জিয়া চিৎকার করে বলল, মরিনি এই নিয়ে আফসোস তোমার, আবার ব্যথা? অন্তু শান্ত হওয়ার ইঙ্গিত দিয়ে বলল, জি না, আফসোস নেই, ভুল বুঝছেন আপনি। কথার প্রেক্ষিতে বলেছি। শান্ত হন, রাত অনেক, চেঁচালে লোকে খারাপ বলবে। মার্জিয়া দাঁত খিচিয়ে উঠল। এই ব্যথা কি, হ্যাঁ? তোমার মুখে জুতো মারা উচিত। আজ কয়দিন আমার শরীরটাও ভালো যাচ্ছে না। আমার কিছু করে আসছো কবিরাজের কাছে নিশ্চয়ই আমার জন্য, যাতে তাড়াতাড়ি মরি, এইটাই তো বোঝালে তোমার কথার মাধ্যমে। অন্তু ক্লান্ত গলায় জিজ্ঞেস করল, আপনার আমাকে নিয়ে সমস্যাটা কি? মার্জিয়া তিক্ত স্বরে বলল, তোমাকে নিয়ে সমস্যা যে কোথায় সেটা তো আমি নিজেও বুঝি না। আসলে তোমার ভাব আমার সহ্য হয় না অন্তু, ওইটাই আমার সমস্যা। তোমার কথাবার্তা সহ্য হয় না আমার। বাড়ির যে অবস্থা, তার ভেতরে জান দিয়ে পড়ালেখা করা। অন্তুদের বাড়ির দুপাশে পুকুর, কচুরিপানা ভরা। পুকুরটা মেজো চাচা আফজেল আর ছোট চাচা আফতাবের। মেজো চাচা কুড়িগ্রাম অন্তুর দাদার আসল পৈতৃক বাড়িতে থাকেন, আর ছোট চাচা চাকরির সুবাদে ঢাকাতে। আসরের নামাজ আদায় করে বারান্দায় এসে বসাটাও অভ্যেস। প্রতিদিন এ সময় কচুরিপানার স্তূপের উপর ডাহুক পাখিরা হাঁটাহাঁটি করে, দেখতে ভালো লাগে। কিন্তু আজ দেখা যাচ্ছে না, তরতর করে ঘুরে বেড়ায় ডাহুকগুলো। আগের কথা মনে পড়ল অন্তুর। আগে অন্তিক এসে ফাঁদ পাতার পরিকল্পনা আঁটত পাখিগুলো ধরার জন্যে। মারামারি লেগে যেত অন্তুর সাথে। অন্তু প্রতিবাদ করে বলতো, প্রাণী হত্যা মহাপাপ, আর প্রাণী যদি পাখি হয় তা শিকার করা ডবল মহাপাপ। সে কোনোদিন অন্তিককে পাখি ধরতে দেয়নি। আজ ভাবির চাচাতো ভাইয়ের বাড়ি থেকে দেখতে আসার কথা ছিল, আসেনি। আমজাদ সাহেব দুদিন পর আসতে বলেছেন। আখির কথা মনে পড়ল। আজ দুদিন হল খুব জানতে ইচ্ছে করে, জয় আগে ভার্সিটির মেয়েগুলোর সাথে কি করেছে। নিজের ভাবনার উপর বিরক্ত হয়ে উঠল অন্তু। মনে মনে নিজেকে ধমকালো, ঘুরে ফিরেই এই ঘ্যাচালে মন চলে যায় কেন? বাড়িতে নীরব অশান্তি চলছে। দিনাজপুর জিলা স্কুলের মাস্টার ছিলেন আমজাদ সাহেব। দিনকাল চলেছে কোনো মতো, কিন্তু অন্তু বড় হয়েছে, অন্তিক বড় হয়েছে। সেই অবস্থায় বাড়ি না করলে নয়। বাবা হিসেবে শিক্ষা ও সাধ্যমতো যোগ্যতা ছাড়া বিশেষ কিছু দিতে পারেননি তিনি। অন্তিক যদিও বা জেদ ও ঝামেলা করত, অন্তু সেটুকুও করেনি কোনোদিন ছোটবেলা থেকে। আব্বু শখ করে কষ্ট করে কিছু দিতে চাইলে অন্তুর হাসি মুখে না করে দেওয়ার অভ্যেস। সে বিনয়ের সাথে বলতো, লাগবে না আব্বু, এই জিনিস আমার পছন্দই না, আর প্রয়োজন তো নাই। সেক্ষেত্রে বাপ হিসেবে আমজাদ সাহেবের কর্তব্য নয় কি সন্তানকে অন্তত একটা উপযুক্ত বাসস্থান দেওয়া? শেষ পর্যন্ত এই তো বছর দুয়েক আগে ধার দেনা করে এবং কিছু গুছানো টাকা দিয়ে দোতলার কাঠামো তুললেন। একতলার ছাদ হতে হতে টাকার সংকট পড়ল। পুরনো বাড়ি ভাঙার ফলে থাকার জায়গার সংকট হল। সেই অবস্থায় বাড়ির একতলা অন্তত ঠিক করা ফরজ হয়ে দাঁড়াল। এতে আরও অনেকটা ঋণ হয়ে গেল। অন্তু জানত না, আব্বু শেষ পর্যন্ত বাড়ির কাজ দ্রুত সারতে সুদসহ টাকা ধার নিয়েছেন, যার সুদ আসল মিলে এখন জানের ওপরে। অন্তুর দাদার দুটো বাড়ি, কুড়িগ্রাম আবাসী ছিল, দিনাজপুরে পড়ে থাকা জায়গা। আমজাদ সাহেব চাকরির সুবাদে এখানেই স্থায়ী হলেন। কিন্তু এই সময় দিনার দায় থেকে মুক্ত হতে তিনি কুড়িগ্রামের জায়গা বিক্রির বায়নামার অগ্রিম টাকা নিয়ে ফেলেছিলেন।
এছাড়া আর উপায় ছিল না। পাওনাদারেরা ঘাড়ের উপর উঠে আছে, সাথে দিন যত যাচ্ছে সুদের পরিমাণ সমান্তরাল হারে বাড়ছে। বিপত্তি বাঁধল মেজ চাচাকে নিয়ে। ভদ্রলোক সেখানে বিশাল খামারের মালিক। খামার আমজাদ সাহেবের জায়গার অর্ধেকটা অবধি চলে এসেছে। ক্রেতা লোকটা ততদিন রেজিস্ট্রিতে যাবেন না যতদিন জমি পরিষ্কার ঝামেলামুক্ত না হয়। এটাই স্বাভাবিক, কোনো ক্রেতাই টাকা পয়সা খরচা করে ভেজাল জমি কিনতে আসবেন না। মেজ চাচা আমজাদ সাহেবকে জমি দিতে রাজি নন। তিনি অবজ্ঞার সুরে বলেছেন, আমজাদ এখানে থাকে না, জমির দেখভাল করে না, তাছাড়া ও তো দিনাজপুরে একটা জমি পেয়ে সেখানে বাড়ি করে বসবাস করছে। তাহলে এখানে আবার কিসের জমি পাও না? কোনো জমি পাবে না ও এখানে। সেদিন যখন আমজাদ সাহেব গেলেন সেখানে, সালিশ বিচার করে অবশেষে রায় এলো, খামার হবার পরেও আমজাদ সাহেবের জমির যে অর্ধেক খালি পড়ে আছে সেটুকু তিনি পাবেন, বাকিটার আশা ছাড়তে হবে। তাতে রাজি হয়েছেন আফজাল সাহেব। যেটুকুতে ওনার খামার রয়েছে সেটুকু উনি দেবেন না, খালিটুকু নিয়ে আমজাদ জাহান্নামি যাক। তিনি এটাও জানিয়ে দিয়েছেন, এ নিয়ে বেশি ঝামেলা করলে বাকিটুকুও দেবেন না। কথা একটাই, জোর যার মুল্লুক তার। প্রতিদিন পাওনাদারেরা আসছে বাড়িতে। আব্বুর শুকনো মুখ অন্তুর সহ্য ক্ষমতার ওপরে। আত্মমর্যাদা সম্পন্ন মানুষটা কেমন মিয়ে যান পাওনাদারদের সম্মুখে। মেজ চাচার দাবি, আমজাদ যেহেতু এখানে থাকে না, ওর এখানকার জমিতে কোনো অধিকার নেই। তিনি নেহাত ভালো মানুষ বলে অর্ধেকটা তাও দিচ্ছেন। এসব শুনে অন্তুর রক্ত টকবক করে। আব্বুর মুখের দিকে তাকালে বুকে টান পড়ে। জীবনটা জটিল হচ্ছে দিন দিন। সে জীবনে এমন পাপ তো করেনি যার প্রতিদান স্বরূপ এত কঠোরতা প্রাপ্য। আম্মু চেঁচিয়ে ডাকছে। অন্তু অতিরিক্ত অন্যমনস্ক। বারবার ডেকে তার হুঁশ ফেরাতে হয়। পরে খেয়াল করে আম্মুর কাছে গিয়ে বলল, কি হয়েছে? রাবেয়া রোদে কুমড়ো বড়ি শুকাতে দিয়েছিলেন, তা তুলতে বসেছিলেন। রাবেয়া বিরক্ত হয়ে ডাক দিলেন, তোর বাপ ডাকতেছে, যা শুনে আয়। তোরে ছাড়া বেহুশ হয় ওই লোক, দূরে থাকিস কেন? ঘরে ঢুকতেই সুরমা আতর মিশ্রিত একটা সুগন্ধ এসে নাকে ঠেকল। আব্বু আসলের নামাজ শেষে জায়নামাজেই তসবি গুনছেন। অন্তু এগিয়ে গিয়ে মেঝেতে বসতে গেলে আমজাদ সাহেব বাধা দিলেন, তুই বিছানায় বস, আমি এই বসাতেই মাগরিব পড়ে উঠব, আজ আর মসজিদে যাব না, শরীর খারাপ। অন্তু কথা শুনল না। আব্বু নিচে বসে থাকলে সে কিভাবে পা তুলে বা ঝুলিয়ে বিছানায় বসতে পারে? আব্বুর পাশে পা গুটিয়ে মেঝেতে বসে পড়ে অন্তু নিচু স্বরে জিজ্ঞেস করল, শরীর ভালো তোমার? আমজাদ সাহেব আলহামদুলিল্লাহ বললেন, ভালোই তো, আমার আর কি হবে, আলহামদুলিল্লাহ। শুদ্ধতম চেহারা, এক থুতনি চাপ দাড়িতে হালকা পাক ধরেছে, মেহেদির রং তাতে আভিজাত্য ঢেলেছে। গভীর চোখ, পুরু ঠোঁটের বিশাল দেহী মানুষটা, ভারী গম্ভীর কণ্ঠস্বর। এক পা গুটিয়ে বসেছেন, সেই পায়ের নখে কালো দাগ। অন্তু তাতে হাত বুলিয়ে বলল, কোথাও ব্যথা পেয়েছিলে? রক্ত জমেছে মনে হচ্ছে নখে। আমজাদ সাহেব অন্তুর হাতখানা পা থেকে হাতে তুলে নিয়ে বললেন, ব্যথা পাওয়ার কথা মনে পড়ছে না, তবে ওখানে একটু ব্যথা আছে। বাড়িতে কিছু হয়েছে রে অন্তু? অন্তু বাচ্চাদের মতো হেসে বলল, সব ঠিকঠাক, কি হবার কথা ভাবছ? প্রেশার হাই হলে সুখ লাগে তোমার? আমজাদ সাহেব গম্ভীর স্বরে ধমকালেন, তুই আমার মা না, আমি তোর বাপ, হুঁশিয়ারি করছিস আমার সঙ্গে? অন্তু হাসি থামিয়ে কৌতুক করে বলল, করতেই পারি, তুমি ওল্ড জেনারেশনের লোক, তোমাকে ঘোল খাওয়ানো কোনো ব্যাপার নাকি আমার কাছে? আমজাদ সাহেব একটু ইস্ততস্ত করে বললেন, বিয়ে শাদী করবি না তাই বলে? অসহায় মুখে তাকালো অন্তু। আব্বু, তুমিও? কাকে বিয়ে করব? ভাবি রানা ছেলেকে, নাকি আম্মার কাছে আসা ঘটকের পাত্রদের মাঝে কোনো পুঁজিবাদী বর্বরকে? আমজাদ সাহেব কিছু বললেন না। অন্তু আনমনে দীর্ঘশ্বাস ফেলে বলল, আব্বু, সামনের দিনগুলো খুব খারাপ যাবে তাই না? আমজাদ সাহেব গভীর দর্শনে বললেন, তোকে বলেছি কোনো কিছুকে পাত্তা দেয়া যাবে না। জীবন একটা চক্র রে অন্তু, সোজা ভাষায় বললে বৃত্ত। কোনো এক বিন্দু থেকে একই রেখা বরাবর যতটা আগে এগোবি, রেখাতে চক্রাকারে ঘুরে সেই প্রথম বিন্দুটা ঠিক তত নিকটে আসতে থাকবে। ঠিক যেমন রাত যত গভীর হয়, সকাল তত নিকটে আসে। কষ্টের যত গভীরে ঢুকবি, সুখ ঠিক ততটুকু কাছে আসবে। সুখের ক্ষেত্রেও তাই। সুখের মাঝে যতটা মজে যাওয়ার সুযোগ পাওয়া যাবে, দুঃখকে ঠিক ততটা কাছে কল্পনা করে প্রস্তুত থাকতে হবে। কিছুই চিরস্থায়ী নয়। অন্তু অভিভূতের মতো চেয়ে রয় আব্বুর দিকে। পঞ্চাশূর্ধ্ব মানুষটা অন্তুকে প্রতিক্ষণে মুগ্ধ করতে তৎপর। চোখের শীতল অভিজাত চাহনি, মুখের শুদ্ধতম গাম্ভীর্য। অন্তু অবাক হয়ে শুধায়, সুখ কি আব্বু?
আমজাদ সাহেব শান্ত গলায় বলেন, সুখ কেবল এক কল্পিত তত্ত্ব, দুঃখের সাপেক্ষে আপেক্ষিক বৈপরীত্যের কল্পিত তত্ত্বকে সুখ বলে। অর্থাৎ শতভাগ দুঃখের মাঝ থেকে যতটুকু দুঃখ বিয়োগ হবে ওই বিয়োগফলটাই সুখ, আর কেউ দুনিয়ায় শতভাগ দুঃখী নয়। অন্তু দ্বিধা নিয়ে জিজ্ঞেস করে, আব্বু, মেজো কাকার সাথে ঝামেলায় না জড়িয়ে আম্মুর বাপের বাড়ির জমিটা বিক্রি করে পাওনাদারদের দিতে পারতে না? জানা নেই কি হবে ওখানে। কাকা ভালো মানুষ না, উনি যে কোনো রকমের বিশ্রী তামাশা করতে দুবার ভাববেন না। প্রতিদিন পাওনাদারের এই ঘোরাঘুরি আমার চোখে লাগছে খুব। আমজাদ সাহেব স্মিত হাসলেন। আমার লাগছে না? অন্তু সপ্রতিভ স্বরে বলল, আমি জানি আমার চেয়ে বেশি লাগছে, আর সেটাই পীড়া দিচ্ছে আমাকে। তুমি কেন সহ্য করছো এসব? আম্মুর পৈতৃক জনিটা? আমজাদ সাহেব আদুরে ধমক দিয়ে ডেকে উঠলেন, অন্তু, অন্তু, তোর মাকে যেদিন বিয়ে করে আমার ঘরে নিয়ে এসেছিলাম সেদিন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম তোর মায়ের বাকি জীবনের সমস্ত ভার আমি বইব। তার খাবার, কাপড়, থাকার জায়গা, চিকিৎসা সবের দায়িত্ব আমার, তাই না? তাহলে সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ঋণ করি, সেই ঋণের পরিশোধের দায় কার? তার বাপের বাড়ি থেকে সে কি পেয়েছে না পেয়েছে সেটা দেখার আমি কে? কতটুকু যুক্তিযুক্ত তা? যতদিন বেঁচে আছি অন্তত ততদিন তো না, এমনকি মরার পরেও তার একটা ব্যবস্থা করে যাওয়া আমার কর্তব্য। তা পারব কিনা জানা নেই। তাহলে তার ভরণ পোষণে খরচা করা টাকার ঋণ তার বাপের কাছে পাওয়া জমির পয়সায় কি করে পরিশোধ করি? এমনিতেই তাকে জীবনে ভালো তো রাখতে পারিনি আমি, এমন কিছু রেখেও যেতে পারবো না যা দিয়ে আমার অবর্তমানে তার খুব চলবে। তখন ঠিক ওই জায়গা বিক্রি করেই চলতে হবে হয়তো তাকে। এটা আমার কর্তব্যে খেলাপ না? মরার পরেও কর্তব্যের হেরফের হবে, বেঁচে থাকতেও যদি তাই করি। আমজাদ সাহেব একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, আমি তোর মায়ের কাছে এমনিতেও ঋণী, খুব ভার এই ঋণের। আমার ছেলের উপর সেই শখ আমি রাখতে পারি না যে সে তার মা আর তোকে দেখবে। অন্তু হাসল। ছেলের উপর ন্যায্য ভরসা রাখাকে শখ বলছেন এই লোক? মানুষটা ব্যাপক অদ্ভুত আত্মসম্মানী। তিনি আশ্বস্ত করে আবার বললেন, আগামী দিন বিচার আছে, আশা রাখা যায় ভালো কিছুই হবে। গ্রামের মাতব্বররা আবার সালিশ ডেকেছে, জমি পেয়ে যাব, বিক্রি হয়ে যাবে, পাওনাদার আর আসবে না, তুই চিন্তা করিস না। আর কথা বাড়ায় না অন্তু। রাবেয়ার ভাগ্য নাকি কোনো নেকির ফল? মূর্খ সরল নসহজ নারীটা তার আব্বুকে কোন কপালে পেয়ে গিয়েছিল? কি করলে এমন কাউকে এই শেষ বেলায় এমন শক্তিমান ছায়ার মতো পাওয়া যায়? হুট করে অন্তুর ভেতরে অদম্য এক শখ অথবা আকাঙ্ক্ষা জাগল। তার জীবনে এমন কেউ কি আসতে পারে না? ভাবি জিজ্ঞেস করে, তোমার কেমন সঙ্গী চাই? ভাবি বা আম্মা বোঝে না তার একজন এমন কর্তব্যপরায়ণ পুরুষ চাই যে একরাশ প্রশান্তি এবং এক বুক আত্মসম্মানের চাদরে মোড়ানো এক মুঠো নিঃস্ব সুখ হবে। সম্পদ ছাড়া তার কাছে সব থাকবে। একটু অবাক হলো নিজের ভাবনায়। সম্পদ ছাড়া? হ্যাঁ, সম্পদ ছাড়া যে পুরুষেরা কর্তব্যপরায়ণ তারা স্বর্গীয়। এই তো আব্বু সংকটেও যে এমন সব কাব্যিক কর্তব্যের বর্ণনা দেয় নিজের অর্ধাঙ্গিনিকা নিয়ে মেয়ের কাছে। মাগরিবের আজান হল। রাবেয়া কাজবাজ সেরে ঘরে ঢুকল। আমজাদ সাহেব জায়নামাজের উপর উঠে দাঁড়িয়ে হাত বেঁধেছেন। রাবেয়া এসে পাশে দাঁড়াল। অন্তু এই সুখময় সুযোগ ছাড়তে চাইল না। আব্বুর বাথরুমে অজু করে এলো। আজ সেই দুই অদ্ভুত সঙ্গীদের মাঝে দাঁড়িয়ে মালিকের সামনে মাথা নোয়াবে। সে দেখল আম্মু আব্বুর তুলনায় বেশ খাটো। লম্বা চওড়া অভিজাত ৯০ দশকের নায়কদের মতো আব্বুর পাশে আম্মুকে কি বেমানান লাগছে? আবার হাসল অন্তু। উহু, এই দুজনকে বেমানান লাগতে পারে না। এরা রবের সৃষ্ট জুটির মাঝে একজোড়া। দুজনে পাশাপাশি দাঁড়িয়েছে রবের সম্মুখে ঝুঁকতে। কাঁধে কাঁধ মেলেনি উচ্চতায়, অথচ মনের মিল অসীম। অন্তু সব ভুলে বুক ফুলিয়ে একটা ফুরফুরে শ্বাস ফেলে আব্বুর পাশে গিয়ে দাঁড়ায়। আব্বু নীরবে তার জন্য নিজের ডান পাশটায় জায়গা রেখে নামাজে দাঁড়িয়েছেন। অপর পাশে রাবেয়া বেগম। অন্তু অভিভূতের মতো চেয়ে রয় আব্বুর দিকে। পঞ্চাশূর্ধ্ব মানুষটা অন্তুকে প্রতিক্ষণে মুগ্ধ করতে তৎপর। চোখের শীতল অভিজাত চাহনি, মুখের শুদ্ধতম গাম্ভীর্য। অন্তু অবাক হয়ে শুধায়, সুখ কি আব্বু? আমজাদ সাহেব শান্ত গলায় বলেন, সুখ কেবল এক কল্পিত তত্ত্ব, দুঃখের সাপেক্ষে আপেক্ষিক বৈপরীত্যের কল্পিত তত্ত্বকে সুখ বলে। অর্থাৎ শতভাগ দুঃখের মাঝ থেকে যতটুকু দুঃখ বিয়োগ হবে ওই বিয়োগফলটাই সুখ, আর কেউ দুনিয়ায় শতভাগ দুঃখী নয়। অন্তু দ্বিধা নিয়ে জিজ্ঞেস করে, আব্বু, মেজো কাকার সাথে ঝামেলায় না জড়িয়ে আম্মুর বাপের বাড়ির জমিটা বিক্রি করে পাওনাদারদের দিতে পারতে না? জানা নেই কি হবে ওখানে।
কাকা ভালো মানুষ না, উনি যে কোনো রকমের বিশ্রী তামাশা করতে দুবার ভাববেন না। প্রতিদিন পাওনাদারের এই ঘোরাঘুরি আমার চোখে লাগছে খুব। আমজাদ সাহেব স্মিত হাসলেন। আমার লাগছে না? অন্তু সপ্রতিভ স্বরে বলল, আমি জানি আমার চেয়ে বেশি লাগছে, আর সেটাই পীড়া দিচ্ছে আমাকে। তুমি কেন সহ্য করছো এসব? আম্মুর পৈতৃক জনিটা? আমজাদ সাহেব আদুরে ধমক দিয়ে ডেকে উঠলেন, অন্তু, অন্তু, তোর মাকে যেদিন বিয়ে করে আমার ঘরে নিয়ে এসেছিলাম, সেদিন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম তোর মায়ের বাকি জীবনের সমস্ত ভার আমি বইব। তার খাবার, কাপড়, থাকার জায়গা, চিকিৎসা সবের দায়িত্ব আমার, তাই না? তাহলে সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ঋণ করি, সেই ঋণের পরিশোধের দায় কার? তার বাপের বাড়ি থেকে সে কি পেয়েছে না পেয়েছে সেটা দেখার আমি কে? কতটুকু যুক্তিযুক্ত তা? যতদিন বেঁচে আছি অন্তত ততদিন তো না। এমনকি মরার পরেও তার একটা ব্যবস্থা করে যাওয়া আমার কর্তব্য। তা পারবো কিনা জানা নেই। তাহলে তার ভরণ পোষণে খরচা করা টাকার ঋণ তার বাপের কাছে পাওয়া জমির পয়সায় কি করে পরিশোধ করি? এমনিতেই তাকে জীবনে ভালো তো রাখতে পারিনি আমি। এমন কিছু রেখেও যেতে পারবো না যা দিয়ে আমার অবর্তমানে তার খুব চলবে। তখন ঠিক ওই জায়গা বিক্রি করেই চলতে হবে হয়তো তাকে। এটা আমার কর্তব্যে খেলাপ না? মরার পরেও কর্তব্যের হেরফের হবে, বেঁচে থাকতেও যদি তাই করি। আমজাদ সাহেব একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, আমি তোর মায়ের কাছে এমনিতেও ঋণী, খুব ভার এই ঋণের। আমার ছেলের উপর সেই শখ আমি রাখতে পারি না যে সে তার মা আর তোকে দেখবে। অন্তু হাসল। ছেলের উপর ন্যায্য ভরসা রাখাকে শখ বলছেন এই লোক? মানুষটা ব্যাপক অদ্ভুত আত্মসম্মানী। তিনি আশ্বস্ত করে আবার বললেন, আগামী দিন বিচার আছে, আশা রাখা যায় ভালো কিছুই হবে। গ্রামের মাতব্বররা আবার সালিশ ডেকেছে, জমি পেয়ে যাব, বিক্রি হয়ে যাবে, পাওনাদার আর আসবে না, তুই চিন্তা করিস না। আর কথা বাড়ায় না অন্তু। রাবেয়ার ভাগ্য নাকি কোনো নেকির ফল? মূর্খ সরল নসহজ নারীটা তার আব্বুকে কোন কপালে পেয়ে গিয়েছিল? কি করলে এমন কাউকে এই শেষ বেলায় এমন শক্তিমান ছায়ার মতো পাওয়া যায়? হুট করে অন্তুর ভেতরে অদম্য এক শখ অথবা আকাঙ্ক্ষা জাগল। তার জীবনে এমন কেউ কি আসতে পারে না? ভাবি জিজ্ঞেস করে, তোমার কেমন সঙ্গী চাই? ভাবি বা আম্মা বোঝে না তার একজন এমন কর্তব্যপরায়ণ পুরুষ চাই যে একরাশ প্রশান্তি এবং এক বুক আত্মসম্মানের চাদরে মোড়ানো এক মুঠো নিঃস্ব সুখ হবে। সম্পদ ছাড়া তার কাছে সব থাকবে। একটু অবাক হলো নিজের ভাবনায়। সম্পদ ছাড়া? হ্যাঁ, সম্পদ ছাড়া যে পুরুষেরা কর্তব্যপরায়ণ তারা স্বর্গীয়। এই তো আব্বু সংকটেও যে এমন সব কাব্যিক কর্তব্যের বর্ণনা দেয় নিজের অর্ধাঙ্গিনিকা নিয়ে মেয়ের কাছে। মাগরিবের আজান হল। রাবেয়া কাজবাজ সেরে ঘরে ঢুকল। আমজাদ সাহেব জায়নামাজের উপর উঠে দাঁড়িয়ে হাত বেঁধেছেন। রাবেয়া এসে পাশে দাঁড়াল। অন্তু এই সুখময় সুযোগ ছাড়তে চাইল না। আব্বুর বাথরুমে অজু করে এলো। আজ সেই দুই অদ্ভুত সঙ্গীদের মাঝে দাঁড়িয়ে মালিকের সামনে মাথা নোয়াবে। সে দেখল আম্মু আব্বুর তুলনায় বেশ খাটো। লম্বা চওড়া অভিজাত ৯০ দশকের নায়কদের মতো আব্বুর পাশে আম্মুকে কি বেমানান লাগছে? আবার হাসল অন্তু। উহু, এই দুজনকে বেমানান লাগতে পারে না। এরা রবের সৃষ্ট জুটির মাঝে একজোড়া। দুজনে পাশাপাশি দাঁড়িয়েছে রবের সম্মুখে ঝুঁকতে। কাঁধে কাঁধ মেলেনি উচ্চতায়, অথচ মনের মিল অসীম। অন্তু সব ভুলে বুক ফুলিয়ে একটা ফুরফুরে শ্বাস ফেলে আব্বুর পাশে গিয়ে দাঁড়ায়। আব্বু নীরবে তার জন্য নিজের ডান পাশটায় জায়গা রেখে নামাজে দাঁড়িয়েছেন। অপর পাশে রাবেয়া বেগম।